ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প। তেহরানকে টোল দেয়া জাহাজে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, বলছে আইআরজিসি। গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের গ্রিসের ক্রিট দ্বীপে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। দুজন আটক। বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও যুক্তরাষ্ট্রের সমর্থন। ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা মস্কোর। রাশিয়ার বন্দরে কিয়েভের পাল্টা আঘাত, 12 জন আহত। সেনাবাহিনীতে বড় সংস্কারের ঘোষণা জেলেনস্কির। লন্ডনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কতা জারি মার্কিন দূতাবাসের। জনবহুল এলাকা এড়ানোর পরামর্শ। জাতীয় নিরাপত্তা নিয়ে ব্রিটিশ গোয়েন্দা তথ্যের পর নির্দেশনা। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 15টি বুথে চলছে পুনর্নির্বাচন। ভোট গণনা শেষে 4 মে ফল প্রকাশ। তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সংঘাত অবসানে ইরানের দ্বিতীয় প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। বলেন, সমঝোতা না হলে ফের যুদ্ধ শুরু হবে। এমন পরিস্থিতিতে তেহরানকে টোল দিয়ে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে আইআরজিসি 14 সদস্য নিহত হয়েছেন। ইরানের বন্দর ও নৌপথ ঘিরে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় অর্ধশত বাণিজ্যিক জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে বা বন্দরে ফিরতে বাধ্য করা হয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। হরমুজ প্রণালীতে চলাচলকারী যেসব জাহাজ ইরানকে টোল বা ফি দেবে তাদের নিষেধাজ্ঞার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী ঘিরে স্থবিরতা ও মার্কিন নৌ অবরোধে বিশ্ব তেলের বাজারে সংকটের মাঝেই চলছে সংঘাত। স্থায়ীভাবে অবসানের কূটনৈতিক প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রশাসনের কাছে নতুন প্রস্তাব দেয় ইরান। তবে তাতে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়েছেন, ওয়াশিংটনের শর্ত অনুযায়ী অগ্রগতি না হলে যুদ্ধ থামবে না। A nuclear weapon, because they would use it on a place called Israel very quickly, and they would use it in the Middle East, and they'd use it in Europe, and I guess we'd be next, and it's not going to happen. Don't worry about it. জ্বালানি সংকট নিয়ন্ত্রণে ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিয়েছে পাকিস্তান। ফের যুদ্ধ শুরুর আশঙ্কা ও মার্কিন অবরোধের মধ্যে এই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিতে সাময়িক স্বস্তি দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই কাতার ও ইসরায়েলের কাছে $500 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ইরানে অবিস্ফোরিত মার্কিন বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জানজান অঞ্চলে বিস্ফোরণে আইআরজিসির কয়েকজন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা অভিমুখী সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক হওয়ার কর্মীদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের গ্রিসের ক্রিট দ্বীপে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আটক 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরায়েলের পদক্ষেপে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি আখ্যা দিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার উপর অভিযান চালিয়ে অন্তত 175 জন সহায়তা কর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী। তাদের মধ্যে 2 জন ছাড়া বাকিদের গ্রিসের ক্রিন্ট দ্বীপে ছেড়ে দেওয়া হয়। বাকি 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হচ্ছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। এই ঘটনাকে সমুদ্র ডাকাতি বলে নিন্দা জানিয়েছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। তাদের দাবি, গাজায় প্রায় 965 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবৈধভাবে তাদের সদস্যদের আটক করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সম্ভাব্য উত্তেজনা এড়াতেই আগাম অভিযান চালানো হয়। এ ঘটনায় আটক নাগরিকদের মুক্তির দাবি জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন স্পেন ও ইতালির নেতারা। অন্যদিকে ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বহরকে অর্থহীন রাজনৈতিক নাটক অভিহিত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট।
এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে অবিস্ফোরিত অস্ত্রের উপস্থিতিকে ডেইলি ইমার্জেন্সি হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘ। এসব বিস্ফোরক শুধু প্রাণহানির ঝুঁকি বাড়াচ্ছে না, বরং মানবিক সহায়তা পৌঁছানো, অবকাঠামো পুনর্গঠন এবং স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা তৈরি করছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে, মেক্সিকোয় ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত 11, আহত 30। ভারতের জম্মু কাশ্মীরে নির্মাণাধীন সেতু ধসে 3 জনের প্রাণহানি, জীবিত উদ্ধার 1। ইউক্রেনের তেরনোপিল শহরে এক রাতে অন্তত 36টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শিল্প এলাকা, বেসামরিক স্থাপনা ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হিসেবে রাশিয়ার তুয়াপসে বন্দর লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনীয় সেনারা। এতে অন্তত 12 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এদিকে রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট মোকাবিলায় সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর তেরনোপিলে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন জানায়, শুক্রবার একযোগে অন্তত 36টি ড্রোন হামলা চালানো হয়। হামলায় শিল্প কারখানা ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থায়। রাশিয়ার কৃষ্ণ সাগর তীরবর্তী তুরাপসে বন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তুরাপসে এটি চতুর্থ হামলা বলে নিশ্চিত করেছে ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার। একাধিকবার হামলার লক্ষ্যবস্তু হয়েছে রাশিয়ার এই বন্দর নগরী। এর আগে অন্তত 2 বার তেল শোধনাগারে আগুন লেগে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিশ্লেষকদের মতে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে জ্বালানি খাতে আঘাত হানছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জনবল সংকট মোকাবেলায় সেনাবাহিনীতে বড় ধরনের সংস্কারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। নতুন নিয়োগ ও কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সেনাবাহিনীকে আরও কার্যকর করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সামনের সারির পদাতিক বাহিনীর জন্য বাড়ানো হচ্ছে বেতন ও বিশেষ চুক্তি সুবিধা। বরকতুল্লাহ, সময় সংবাদ। লন্ডনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 এর নিরাপত্তা সতর্কতা জারির পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হলো। স্থানীয় সময় শুক্রবার দূতাবাসের এক বার্তায় লন্ডনে গুরুত্বপূর্ণ এলাকা, বিশেষ করে স্কুল, গির্জা এবং পর্যটন কেন্দ্র এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এছাড়া চলাফেরার ধরন গোপন রাখার পাশাপাশি ভ্রমণের রুট ও সময় পরিবর্তনেরও পরামর্শ দেওয়া হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এটি দ্বিতীয় নিরাপত্তা সতর্কবার্তা। সম্প্রতি লন্ডনের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে ছুরি হামলার ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত 2 জন। এরপরই লন্ডনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। ভোট কারচুপির অভিযোগ ওঠায় ভারতের পশ্চিমবঙ্গের 2টি বিধানসভা আসনের 15টি বুথে চলছে পুনর্নির্বাচন। শনিবার সকাল থেকে দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার ও মগরাহাট কেন্দ্রের বুথগুলোতে ভোট গ্রহণ শুরু হয়। চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 29 এপ্রিল এই বুথগুলোতে ভোট হয়েছিল, কিন্তু ইভিএমে টেম্পারিং এর অভিযোগ ওঠায় ফের সেখানে ভোট হচ্ছে। ভোট গণনা শেষে আগামী 4 মে ফল প্রকাশ করা হবে। নির্বাচনে তৃণমূল বিজেপি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে, ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইতালির টাস্কানি। পুড়ে গেছে 800 হেক্টর বনভূমি। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 3000 বাসিন্দাকে। ঢাকা ও দিল্লির মধ্যে পুনরায় পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, 2 দেশের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের ভিসা নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছিল তা নিরসনে কাজ করছে উভয় পক্ষ। বিশেষ করে নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর পর্যটন সহ সব ক্যাটাগরির ভিসা উন্মুক্ত হতে পারে বলে সূত্রের বরাতে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জনের বেশি। স্থানীয় সময় শুক্রবার সকালে মেক্সিকোর নায়ারিত অঙ্গরাজ্যের আমাতলাদেন কানাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জালিস্কো থেকে পর্যটকদের নিয়ে একটি বাস গন্তব্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে থেকে ছিটকে পড়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ।
ফায়ার সার্ভিস ও ফরেনসিক টিম। আহতদের মধ্যে অন্তত 25 থেকে 31 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতের উত্তরাঞ্চলের জম্মুতে একটি নির্মাণাধীন সেতু ধসে পড়ে 3 জন প্রাণ হারিয়েছেন। এ সময় আরও এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। স্থানীয় শুক্রবার দুর্ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সেতুটি পুরনো হয়ে যাওয়ায় সেটির সংস্কার কাজ চলছিল বলে জানায় স্থানীয় প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে এখনও 2 থেকে 4 জন আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খনন কাজ চলাকালীন একটি গাড়ি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় সেটি ধসে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালি টাস্কানি অঞ্চলে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। দমকা বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ায় প্রায় 3000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির লুকা ও পিসা প্রদেশের মাঝামাঝি মাউন্ট ফায়েতা এলাকায় ছড়িয়ে পড়েছে এই আগুন। স্থানীয় কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আগুনে ইতোমধ্যে 800 হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে, যা নেভাতে মাঠে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আকাশ থেকে পানি ছেটাতে ব্যবহার করা হচ্ছে ফায়ার প্লেন। বাতাসের গতিবেগ না কমলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন টাস্কানি অঞ্চলের গভর্নর। উগান্ডায় অবৈধ অভিবাসন রোধে অভিযানে বাংলাদেশি সহ 231 বিদেশিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাজধানী কাম্পালা সহ 2টি অঞ্চলে অভিযান চালানো হয়। আটক করা হয় কয়েকশো বিদেশিকে। তাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। রুশ চ্যালেঞ্জ মোকাবিলায় উত্তর ইউরোপীয় দেশগুলোকে নিয়ে নতুন নৌবাহিনী গঠনের ঘোষণা দিয়েছে ব্রিটেন। ব্রিটিশ জেনারেলের বরাত দিয়ে গণমাধ্যম RT জানায়, 10টি দেশের সমন্বয়ে গঠিত এই জোট 2029 সালের মধ্যে পূর্ণ সক্ষমতা অর্জন করবে। তবে মস্কোর দাবি, পশ্চিমা রাজনীতিবিদরা অভ্যন্তরীণ সংকট আড়াল করতেই এমন উত্তেজনা ছড়াচ্ছেন। যদিও ব্রিটিশ জলসীমায় রুশ রণতরীর অনুপ্রবেশ প্রায় 1/3 বেড়েছে বলে দাবি লন্ডনের। রাশিয়ার বাড়তে থাকা সামরিক তৎপরতা রুখতে উত্তর ইউরোপীয় দেশগুলোকে নিয়ে শক্তিশালী নৌবাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ নৌবাহিনী প্রধান জেনারেল গুইন জেনকিন্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে গণমাধ্যম RT। এই জোটে ব্রিটেনের সাথে থাকছে নেদারল্যান্ডস, নর্ডিক ও বাল্টিক অঞ্চলের 10টি রাষ্ট্র। মূলত ন্যাটোর পরিপূরক হিসেবেই কাজ করবে এই বহুজাতিক বাহিনী, যার নিয়ন্ত্রণ থাকবে ব্রিটেনের হাতে। নতুন এই বাহিনী 2029 সালের মধ্যে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে সদস্য দেশগুলোর নৌবহর নিয়মিত প্রশিক্ষণ, যুদ্ধ পরিকল্পনা এবং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একে অপরের সাথে সমন্বয় করবে। মধ্যপ্রাচ্য সংকট ঘিরে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে থাকলেও ব্রিটেন মনে করে রাশিয়ার হুমকি বর্তমানে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকি। তাই যুদ্ধের প্রয়োজন হলে যাতে অবিলম্বে মোকাবিলা করা যায়, সেভাবেই সাজানো হচ্ছে এই রণকৌশল। ব্রিটিশ জলসীমায় রাশিয়ার জাহাজ ও সাবমেরিনের আনাগোনা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে দাবি লন্ডনের। জেনারেল জেনকিন্সের মতে, গত 2 বছরে রুশ অনুপ্রবেশ বেড়েছে প্রায় 30%। এমন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত মার্চে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দের হুমকি দিলে উত্তেজনা আরও বেড়ে যায়। পাল্টা ব্যবস্থা হিসেবে নিজেদের ট্যাঙ্কার বহরের নিরাপত্তায় যুদ্ধ জাহাজ মোতায়েন শুরু করে মস্কো। তবে ব্রিটিশ জলসীমায় এখনও তেলবাহী ট্যাঙ্কার চলাচল অব্যাহত রয়েছে। এদিকে পশ্চিমা বিশ্বের এই তৎপরতাকে অতিরিক্ত পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, আগে আক্রান্ত না হলে ইউরোপের কোনো দেশে অভিযানের পরিকল্পনা তাদের নেই। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমা নেতারা সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘোরাতে এবং সামরিক ব্যয় বাড়াতে অহেতুক ভয় দেখাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনায় তীব্র হচ্ছে মানবিক সংকট। সংঘাতের জেরে পাকিস্তানে থাকা আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইসলামাবাদ। নিজ ভূমিতে ফেরার পথে নিরাপত্তা, ভবিষ্যৎ আর বেঁচে থাকার নিশ্চয়তা নিয়ে চিন্তিত বাস্তুচ্যুতরা। শত শত কিলোমিটার জুড়ে দীর্ঘ যানবাহনের সারি। তোরখাম ক্রসিংয়ে দিনের পর দিন অপেক্ষা করছেন হাজারো আফগান শরণার্থী। 2023 সাল থেকে ইসলামাবাদের নীতির অংশ হিসেবে 30 লাখের মধ্যে 20 লাখের বেশি আফগানকে ফেরত পাঠানো হয়েছে, যাদের বড় একটি অংশ দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম। তারা পাকিস্তানি জন্মেছেন, বড় হয়েছেন, কিন্তু এখন ফিরতে হচ্ছে অচেনা এক দেশে।
40 বছর বয়সী সালেহা বিবি 7 সন্তানের জননী তাদেরই একজন। তিনি বলছেন যে দেশ কখনো দেখেননি সেখানে ফিরে যাওয়ার অনুভূতি যেন নিজের শেকড় হারানোর মতো। পাকিস্তানে স্থায়ী জীবন গড়ে তুললেও হঠাৎ করেই সেই বাস্তবতা ভেঙে পড়েছে। ফিরে যাওয়ার এই যাত্রা তার জন্য যেমন মানসিকভাবে কষ্টকর তেমনি অনিশ্চয়তায় ভরা। যে জায়গায় সারাটা জীবন কেটেছে সেখান থেকে চলে যাওয়া অনেক কষ্টের, মা বাবার থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো। তবু নিজের দেশে ফিরছি বলে কিছুটা খুশিও লাগছে। আমি ভালো ছিলাম, কিন্তু আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। আমি চাই তারা যেন শান্তিতে থাকতে পারে। সালেহা বিবির মতো অনেকেই এমন এক দেশে ফিরছেন যেখানে তারা কখনো পা রাখেননি। কয়েক প্রজন্ম আগে যুদ্ধ থেকে বাঁচতে পরিবার নিয়ে পাকিস্তানে গিয়েছিলেন তাদের পূর্বসূরীরা। এখন সেই আশ্রয়টাও গেছে হারিয়ে। সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে দুই দেশের সাম্প্রতিক উত্তেজনা ও গোলাগুলি। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান থেকে ছোড়া মর্টার শেলে দক্ষিণ ওয়াজিরিস্তানে নারী শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কাবুল এই অভিযোগ অস্বীকার করে বলছে জঙ্গিবাদ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। এই পারস্পরিক দোষারোপের মাঝেই আটকে পড়েছেন সাধারণ শরণার্থীরা। 10 দিন ধরে আমরা রাস্তার পাশে অপেক্ষা করছি। যদি সীমান্ত আবার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জন্য বড় সমস্যা হবে। আমরা চাই সবাই যেন শান্তিপূর্ণভাবে যেতে পারে। আমরা খুব ভয় পাচ্ছি, যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে সীমান্ত বন্ধ হয়ে যাবে। আমরা আটকা পড়ব। সরকারের কাছে অনুরোধ করছি যেন সীমান্ত খোলা রাখা হয়। সীমান্তে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাক, দিনের পর দিন গাড়িতে বসে থাকা নারী ও শিশু, সব মিলিয়ে পরিস্থিতি হয়ে উঠেছে মানবিক সংকটের প্রতিচ্ছবি। অনেকেই 10 থেকে 12 দিন ধরে অপেক্ষা করছেন, কেউ কেউ আরও বেশি সময়। শরণার্থীদের আশঙ্কা, আবার লড়াই শুরু হলে সীমান্ত বন্ধ হয়ে তারা আরও দুর্ভোগে পড়বেন। তাই তাদের একটাই দাবি, শান্তিপূর্ণভাবে দ্রুত পারাপারের সুযোগ দেয়া। নাদিম মারজান, সময় সংবাদ। আলো আর শিল্পের ছোঁয়ায় ইতালির ব্রিক্সেন শহরে ছড়িয়ে দেওয়া হচ্ছে শান্তির বার্তা। ইমাজিন পিস অর্থাৎ শান্তির কল্পনা থিমে চলছে পানিতে আলোর ঝলকানির উৎসব। বিশ্বজুড়ে শিল্পীদের কাজ আর দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে আয়োজন। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটও উঠে এসেছে আলোক শিল্পে। বর্ণিলালয়ে আলোকিত ইতালির ঐতিহাসিক শহর ব্রিক্সেন, যা ব্রেসানোনা নামে পরিচিত। ফেস্টিভ্যাল ঘিরে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন চত্বর ও স্থাপনায় বসানো হচ্ছে দৃষ্টিনন্দন আলোক প্রজেকশন ও ইনস্টলেশন। ইমাজিন পিস অর্থাৎ শান্তির কল্পনা থিমে তুলে ধরা হচ্ছে শান্তির বার্তা। 13টি দেশের শিল্পীদের তৈরি 24টি আলোকশিল্প স্থান পেয়েছে শহরের বিভিন্ন জায়গায়। আইজেক ও রিয়েঞ্জ নদীর তীর জুড়েও সাজানো হয়েছে এসব ইনস্টলেশন। দর্শনার্থীরা নতুনভাবে শহরটিকে উপভোগ করছেন আলো আর শিল্পের মেলবন্ধনে। এবারের আয়োজনেও ইউক্রেন যুদ্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে শিল্পকর্মে। শান্তি শুরু হয় মানুষের নিজের ভেতর থেকেই। শিল্পীদের কাজেও উঠে এসেছে সেই বার্তা, শান্ত চিন্তা, শান্ত জীবন আর সমাজের গুরুত্ব। এই পদচিহ্নগুলো আমাদের অতীতের সঙ্গে সম্পর্কের প্রতীক, আবার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথও দেখায়। এবং এখানে এসে ব্যক্তিগত স্মৃতিও রেখে যাওয়ার সুযোগ মিলছে, যা অন্যদের ছুঁয়ে যাবে। জাতিসংঘের আন্তর্জাতিক আলোক দিবস ঘিরে শুরু হওয়া এই উৎসব চলবে 16 মে পর্যন্ত। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প। তেহরানকে টোল দেয়া জাহাজে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি, ফের হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র, বলছে IRGC। গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের গ্রিসের ক্রিট দ্বীপে ছেড়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। দুজন আটক, বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইলেও যুক্তরাষ্ট্রের সমর্থন। এবং ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা মস্কোর। রাশিয়ার বন্দরে কিয়েভের পাল্টা আঘাত, 12 জন আহত। সেনাবাহিনীতে বড় সংস্কারের ঘোষণা জেলেনস্কির। এই ছিল আন্তর্জাতিক সময়ের পর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ আলিফ।
বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।